আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে আমাদের একজন বিজ্ঞানী বললেও কম হবে, কারণ বিজ্ঞান তো শুধুমাত্র মিথ্যা কথার ভাণ্ডার। আসলে প্রকৃত বিজ্ঞান তিনি, যিনি পরামর্শ দিতে পারেন। তো আমাদের পরামর্শকারী একজন ভালো আছেন, পরামর্শকারী মাসুদুর রহমান। তো মাসুদ সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। তো এখন তো আধুনিক বিশ্ব সম্পর্কে আপনার মোটামুটি ধারণা আছে। ইসরায়েল ও ইরান যুদ্ধ হচ্ছে, এ সম্পর্কে ছোট একটা বিবরণ দিবেন, ছোট্ট একটা। হ্যাঁ, বর্তমানে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে। তো যুদ্ধ চলমান ছিল, বর্তমান সম্ভবত আমেরিকার হস্তক্ষেপে একটা যুদ্ধবিরতিতে যাচ্ছে। হ্যাঁ, এই আর কি। আমাদের নেক্সট প্রশ্ন হলো, আমরা বাংলাদেশি, দুই ভাই বাংলাদেশি। তো আমাদের বাংলাদেশ খুবই ঘনবসতি একটা দেশ। আমাদের ঢাকা শহর তো অবশ্যই দেখছেন যে খুবই ঘনবসতি। হঠাৎ করে যদি শোনেন যে গতকাল রাতে একটা ক্ষেপণাস্ত্র মেরেছে ইন্ডিয়া, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমরা কি করব? আমরা কি আঙুল চুষবো, না ইন্ডিয়ার হাত পা ধরে মাপ চাবো, নাকি বলবো ভাই আমরা যুদ্ধ জড়াতে চাচ্ছি না, আমাদেরকে ক্ষমা করে দেন? না আঙ্গুল চুষবো, না হাত পা ধরে মাপ চাবো, না যুদ্ধে জড়াতে চাচ্ছি না, এমনটা কিছু না। তবে আমাদের কিছু ব্যর্থতা সামনে চলে আসবে। বিশেষ করে বাংলাদেশে কিছু কলা বিজ্ঞানী আছে, তাদের ব্যর্থতা। বাংলাদেশে কিছু চেতনাধারী ব্যবসায়িক আছে, তাদের ব্যর্থতা। বিশেষ করে আমরা গত 53 বছরে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে না অস্ত্র মজুত করতে পেরেছি, না মিসাইল বানাতে পেরেছি, না যুগ উপযোগী কোনো সিদ্ধান্ততে উপনীত হতে পেরেছি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। যে কোনো পরাশক্তি না হোক, যে কোনো পার্শ্ববর্তী শক্তি ধর দেশের সঙ্গে যে আমরা লড়াই করব, এমন কিছু আমাদের শক্তি অর্জন করতে পারিনি। তবে হ্যাঁ, একটা শক্তি খুব ভালো করে অর্জন করতে পেরেছি, সেটা হলো 71-এর চেতনা ব্যবসা। ঠিক আছে, এই 71-এর চেতনা ব্যবসাই মূলত আমাদেরকে এমন ধ্বজাধারী বানিয়েছে বলে আমি মনে করি। আমাদের দেশটা স্বাধীনতা অর্জনকারী দেশ। আমাদের স্বাধীনতা অর্জন করে মোটামুটি 56 বছরের মতো হয়ে গেছে। আমরা স্বাধীন বাংলাদেশি। স্বাধীন বাংলাদেশে অবশ্যই অন্য কেউ হামলা সহজে করতে পারে না, যেহেতু স্বাধীনতা অর্জন করেছে একটা দেশের সাথে যুদ্ধ করে। কিন্তু তারপরেও যদি হঠাৎ করে মেরেই ফেলে, তো আসলে আমাদের করণীয় কিছু নাই, এই বলছেন। তো আমাদের এত 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 ম্যাজিস্ট্রেট, এত এত সেনাবাহিনী, এত এত পুলিশ, আমাদের এখানে বিজ্ঞানী নাই কেন? আমাদের অস্ত্র বিজ্ঞানী কেন নাই, বা হতে দেওয়া হচ্ছে না কেন? যে একটা ছেলে বা আপনি বা আমি একটা অস্ত্র আবিষ্কার করব, সেই অস্ত্রটা আবিষ্কার করতে দেওয়া হয় না কেন আমাদের দেশে? এই দিক দিয়ে আপনি কি বলছেন? আমি যেটা মনে করি বা আমার যেটা ধারণা, যে বাংলাদেশে যথেষ্ট জ্ঞানীমান স্টুডেন্ট আছে এবং জ্ঞানীমান লোক আছে যারা বানাইতে সক্ষম। সরকার যে বিগত সরকার থেকে শুরু করে গত 53 বছরে যেসব সরকার দেশ পরিচালনা করছে, তারা কেন যে এই পদক্ষেপগুলো নেয় নাই, আল্লাহ আলম, এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। তবে আমার ধারণা, বাংলাদেশ সরকারের উপরে একটা ছায়া হস্তক্ষেপ ইন্ডিয়ার থাকে। সো আমার ধারণা, ইন্ডিয়ার কারণে বাংলাদেশ আজ এই পরিস্থিতিতে এসে উপনীত হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইন্ডিয়া কখনো আমাদেরকে অস্ত্র বানাতে সহযোগিতা করেনি বা বানাতে দিচ্ছে না, এরকম কি? সহযোগিতা তো কেউ কখনো করবেই না, যেন না বানাইতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র। যেমন পাকিস্তানের জ্বালায় সে তাদের মানে নির্ঘুম হারাম, সে খুব পেরেশানে থাকে। তারপরে একটা বৃহত্তর মুসলিম ভূখণ্ড, পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তর মুসলিম ভূখণ্ড, সেখানে যদি যুগ উপযোগী মিসাইল বা যুগ উপযোগী অস্ত্রের ভাণ্ডার থাকে, তো ইন্ডিয়া তো আরও পেরেশানে থাকবে। এই জন্য ইন্ডিয়ার কাজ হলো বাংলাদেশকে মানে নতজানু পরিস্থিতিতে রাখা আর কি। আচ্ছা, এই মুহূর্তে ইসরায়েল এবং ইরান যুদ্ধ হচ্ছে, আপনি জানেন। খুবই 13 দিন ব্যাপী খুবই যুদ্ধ হচ্ছে। তো ইরান যদি কোনো কারণে হেরে যায়, বাংলাদেশ বা পাকিস্তানের উপরে কী প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন?
বাংলাদেশ পাকিস্তানের উপরে কারণ পাকিস্তান কিন্তু সহযোগিতা করতেছে ইরানের পক্ষে হয়ে, এবং বাংলাদেশ মুখপাত্র হিসাবে মানে আলোচনার দিক থেকে ইরানের পক্ষে নিচ্ছে। মানে তারা অস্ত্র দিতে পারতেছে না, কিন্তু তারা সাপোর্ট করছে ইরানকে, যে ইরান সবসময় জয় হোক এটা চাচ্ছে। তো সেক্ষেত্রে ইরান যদি পরাজয় হয়, বাংলাদেশ কোন পর্যায়ে থাকছে, বাংলাদেশ ও পাকিস্তান? বাংলাদেশের তেমন কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, কেননা দুর্বল মানুষ তো কারোর সঙ্গে ওইভাবে লড়াই করার বাহ্যিক সক্ষমতা রাখে না। তবে হ্যাঁ, লং টাইম সক্ষমতা ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা আলাদা বিষয়, ওই বিষয়ে আমি তো এই মুহূর্তে কিছু বলছি না। তো পাকিস্তান একটা টার্গেটে আসতে পারে ইসরায়েলের, কেননা পাকিস্তানের ইসরায়েলের একটা মন্ত্রীর ভিডিও দেখলাম আমি আর কি, তিনি ইরানের পরে নেক্সট টার্গেট পাকিস্তানের পরমাণু কেন্দ্রকে বলে তিনি এভাবে বলতেছেন। আমি ভিডিওটা দেখেছি বিদায় আপনাকে এই প্রশ্নটা করেছি। আবার প্রশ্নটা এইটা না যে আসলে কি হতে পারে বাংলাদেশ ও পাকিস্তান, এদেরকে কি কোনো বৈদেশিক সমস্যায় হতে পারে কি না, এইটা আমি জানতে চাই। যেমন আমাদের বাংলাদেশকে এমনিতেই ইউরোপ কান্ট্রিতে যাইতে দেওয়া হয় না, সেখানে কি আরও প্রভাব পড়বে কি না বাংলাদেশ ও পাকিস্তানের জন্য? পাকিস্তানে প্রভাব পড়ার সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বেশি, তবে বাংলাদেশে প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। তবে বাংলাদেশে প্রভাব পড়তে পারে। পাকিস্তানে কি প্রভাব পড়বে এবং বাংলাদেশে কি প্রভাব পড়বে, আমি এইটুকু শর্টকাটে একটু জানতে চাচ্ছি। প্রভাব বলতে আপনি কি বলছেন? প্রভাব শুধু যে অস্ত্র দিয়ে একটা হামলা এরকম কিন্তু না, প্রভাব কিন্তু বিভিন্ন পর্যায়ের আছে। আপনি কোন প্রভাবের কথাটা বলছেন? আমি মূলত সামরিক আগ্রাসন প্রভাবের কথা বলছি। পাকিস্তান পরমাণু কেন্দ্র যেহেতু একটা পারমাণবিক শক্তিধর দেশ, সেহেতু পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে ইসরায়েল কখনো চাবে না যে কোনো মুসলিম রাষ্ট্রে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে কোনো পরমাণু কেন্দ্র থাকুক। তাদের জন্য এটা হুমকি বলে তারা মনে করে। সে অর্থে সামরিক আগ্রাসনের একটা সম্ভাবনা পাকিস্তানের উপরে আছে। আর যদি বাংলাদেশের কথা বলতে চান, সামরিক আগ্রাসনের সম্ভাবনা আমি দেখছি না, তবে অর্থনৈতিক একটা বিপর্যয়ের সম্ভাবনা দেখছি আর কি। পাকিস্তানের কাছে যদি পারমাণবিক না থাকতো, কারণ পারমাণবিক এমন একটা অস্ত্র, দর্শক আপনারা তো অবশ্যই জানেন যে পারমাণবিক যদি না থাকতো ইন্ডিয়া এত সহজে পাকিস্তানের কাছে হার মানতো না। কারণ দুই দেশই পারমাণবিক অস্ত্রধারী, যার কারণে ভাবতেছে ও মারলে ওরও ক্ষতি হবে, ও মারলে এই জন্য সহজেই ক্ষতি হয়। যেমন আজকে যদি সবাই জানে যে ইরানের কাছে মোটামুটি পারমাণবিক আছে, কিন্তু তারা লুকিয়ে রেখেছে, এখনও পর্যন্ত বের করেনি, ক্ষেপণাস্ত্র দিয়ে চালাচ্ছে। তো এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমরা যুদ্ধবিরতি চাই। তার সুর কিন্তু নরম হয়েছে, দয়া করে আপনারা এর আগে কখনো দয়া করে বলেনি যে যুদ্ধবিরতির একটা প্রস্তাব এইরকম ছিল। এখন কিন্তু ডাইরেক্ট বলছে যে দয়া করে আপনারা একটু যুদ্ধবিরতি চিন্তাভাবনা করেন। তারপরে আবার দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পরেই ইসরায়েল আবার 5টা বিমান হামলা করেছে। তারপরে আবার ইরান বলছে যে এখন রক্তের বদলা রক্ত, আর কোনো কাহিনী চলছে না। এই সম্পর্কে আপনি ছোট্ট একটা 1 মিনিটের ভিতরে শেষ করবেন। বিষয়টা হচ্ছে কি, আমেরিকা ইসরায়েল মূলত বলতে গেলে দুটো একই দেহ। সে অর্থে আমেরিকা এক কথা বলছে, ইসরায়েল আর এক কথা বলছে। আর ইহুদিদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে এরা মিথ্যাবাদী, এরা প্রতারক। হ্যাঁ, তো ওদের কথা কোনোভাবে বিশ্বাস করা যাবে না। ইরানের উচিত যে ইসরায়েলকে মোটামুটি 90% ধ্বংস করে যুদ্ধ বন্ধ করা। এটা ইরানের উচিত, বিশেষ করে মুসলিমদের পক্ষে হলেও ইরানের উচিত। থ্যাংক ইউ।